থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমার যে জেলা রাজবাড়ী জেলার ঘটনাটির সময় 1980 সালের দিকে। তো তখন রাসেল ভাই আমাদের রাজবাড়ী জেলার পাশে যেই নদীটা, রাজবাড়ী জেলা তো পদ্মা নদী রাজবাড়ী এবং পাবনার মধ্যবর্তী যে নদীটা আর কি, পদ্মা নদী, এই পাশে পাবনা, এই পাশে রাজবাড়ী। জি। তো সাধারণত এই যে এখন যে সময়টা রাসেল ভাই, এই যে মুহূর্তে যে সেপ্টেম্বর অক্টোবর, মানে এই সময়টা, এই শেষ দিকে এসে ওই যে আপনার শেষ দিকে এসে যে ইলিশ মাছের যে ডিম পাড়ার যে মৌসুমটা আসে আর কি, ঠিক এমন একটা মৌসুমের ঘটনা মানে শেয়ার করবো আমি। তো দেখা যাচ্ছে ওই সময় জেলেদেবীদের মাছ ধরার একটা মানে এটা বেশি সৃষ্টি হয়, কারণ ওই সময় যেহেতু ওই সমুদ্র থেকে ইলিশ মাছগুলো ডিম পাড়ার জন্য চলে আসে স্বাদু পানিতে, তখন মাছও অনেক বড় বড় মাছ পাওয়া যায়। ওই সময় চাহিদাটাও মাছের বেশি থাকে আর কি বাজারে। তো নিরঞ্জনের যিনি দাদা ছিলেন, তো উনি বেশ মানে শক্ত সামর্থ্য একজন মানুষ ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওনাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, যার কারণে যেই মাছ যা পেত ওটা যদি আবার সকালবেলা এসে বিক্রি করার পরে দেখা যাচ্ছে সেটা ভাগাভাগি করতে হতো। দেখা যাচ্ছে অনেক কম টাকা হয়ে যেত, সংসার চালাতে কষ্ট হতো। যেহেতু উনার শরীরে উনি খুব শক্ত সামর্থ্য লোক ছিলেন, উনি চেষ্টা করতেন একাই যেন উনি মাছ ধরতে পারেন। তাতে কি হতো, তাহলে হয়তো যতটুকু ধরলেন হয়তো বিক্রি করে একাই উনি ওই টাকাটা পেলে পরিবারের জন্য উনি বেশি করে খরচ করতে পারবেন। এই জন্য উনি চেষ্টা করতেন কষ্ট হলেও একাই যেন উনি মাছটা ধরেন। তো ওই সময়ে সবার ভিতরে একটা চিন্তা ছিল যে যত মানে গভীরে, মানে নদীর গভীরে যায় মাছ ধরতে পারবে, মানে গভীর পানিতে, সে তত বড় বড় মাছ পাবে। কিন্তু সাধারণত রাসেল ভাই এই সময়টাতে কিন্তু মানে নদীর যে মোহনাগুলো বা এইগুলো একটু বেশ উত্তাল হয় আর কি। তো এই জন্য, আর ওই সময় তো অত বড় বড় নৌকা ছিল না, সবাই মোটামুটি একটু ডিঙি নৌকার মতো করে নিয়ে মাছ ধরতো। এই জন্য তারা ওই বেশি ঢেউ যেখানে আছে ওখানে নৌকা নিয়ে যেত না। নর্মালি মানে যেখান থেকে সেফ জোন আর কি, ওখান থেকে মাছ ধরার চেষ্টা করতো আর কি। এখন নিরঞ্জন যিনি দাদা ছিলেন, উনি একদিন ওই যে পঞ্জিকার হিসাব টিসাব করে, মানে ওনারা হয়তো অনেক ধরনের হিসাব নিকাশ করেন আর কি। তো হিসাব নিকাশ করে চিন্তা করেন আজকের দিনে পূর্ণিমার দিন, তো আজকে হয়তো একটু গভীর যদি জায়গায় যেতে পারি, বেশি গভীর জায়গায়, তাহলে হয়তো মাছ আরো বেশি পাবো। ওই চিন্তা করেন আপনি, ওই চিন্তা করে বাসা থেকে বের হয়ে নৌকা নিয়ে যাচ্ছেন। এখন আশেপাশে এখানে একটা বিষয় বলে রাখি, যারা মাছ ধরে মোটামুটি ওরা সবাই নিজেরা মিউচুয়াল করে নেয় যে তুমি এই পাশে ধরবা, আমি এই পাশে ধরবো, সে ওই পাশে ধরবে, মোটামুটি একটু জায়গা একটু এরিয়া করে নেয় যাতে করে মানে ঝামেলা না হয় আর কি। তো ওই দিন ওনার যে জায়গাটাতে মাছ ধরার কথা, উনি ওই জায়গাতে মাছ না ধরে উনি নৌকা নিয়ে চলে যাচ্ছেন। তো যেহেতু ওই জায়গা ছেড়ে উনি চলে যাচ্ছেন, অন্যান্য মাঝিরা অন্যান্য জেলে যারা আছে নৌকা নিয়ে ওখানে চলে আসে রাতের বেলা। তো তাদেরকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি কোথায় যাও? তখন বলে এই যাই একটু সামনের দিকে। বলে সামনে ওদিকে কোথায় যাও? ওদিকে তো গভীর নদী। না একটু ঘুরে আসি কাজ। তখন যেহেতু উনি যাচ্ছিলেন, অন্যরা তাকে আর কোনো কিছু বলেনি, তারা নিজেদের মতো মাছ ধরছেন আর কি। রসুল ভাই উনি এইভাবে যেতে যেতে ওনার মনে হচ্ছে আরেকটু সামনে যাই। ওনার কাছে এটা মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আরেকটু সামনে যাই। এরকম সামনে যেতে একদম মানে যে জায়গাটা সবচেয়ে বেশি উত্তাল, ওইখানে উনি চলে আসতেন না। উনি বলছেন এই জায়গা মনে হয় একটু গভীরতা বেশি, তো এইখানে আমি জাল ফেলি। তো ওনার যে ইলিশ মাছ ধরার যে জালটা, ওই জালটা উনি ফেলেন। ওনাদের যে জাল ফেলার যে সিস্টেমটা, সেই সিস্টেমেটিক ওয়েতে উনি জাল ফেলেন। সাধারণত রাসেল ভাই মানে আমার কাছে যতটুকু বলেছে আর কি, যে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলার 25 থেকে 30 মিনিট ওয়েট করতে হয়, তারপরে জাল আস্তে 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 উপর দিকে তোলে আর কি। তো উনি জাল ফেলার মিনিট 5 মধ্যে ওনার কাছে মনে হচ্ছিল জালে হয়তো বা বেশ কিছু মাছ আটকা পড়েছে। তো উনি জাল আস্তে আস্তে টেনে তোলা শুরু করতে। সত্যি রাসেল ভাই বেশ স্বাভাবিক আকৃতি থেকে বেশ বড় বড় ইলিশ মাছ উনি পেয়েছেন, এবং দেখছি যে অনেক ইলিশ মাছ উনি পেয়েছেন। তো উনি চিন্তা করলেন যে সেই ছোটবেলায় যখন বাপ দাদাদের সাথে মাছ ধরতে আসি, তখন এরকম এত বড় বড় মাছ বা এতগুলো মাছ একসাথে পেয়েছিলাম। এত বছর এই প্রথম আমি পেলাম এতগুলো মাছ একসাথে। উনি খুব বেজায় খুশি মাছগুলো পেয়ে। তো উনি মাছগুলো আবার আস্তে আস্তে ওনার নৌকাতে তোলেন। আর নৌকাতে তোলার সিস্টেম হলো ওই নৌকার যেই মানে পাটাতন আছে উপরে একটা, আমরা এটাকে কি বলি, ছই বলি আর কি স্থানীয় ভাষায়। তো ওইটার নিচে মাছগুলো রেখে দেয়, দিয়ে আবার ওটা ঢেকে দেয়। তো সাধারণত আমরা জানি যে ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ বাঁচে না, মানে যখনই পানি থেকে আপনি তুলবেন কিছু সময়ের মধ্যেই, অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ মারা যায়।
তো উনি মাছগুলো রেখে দেন নিচে, রেখে যে মাছগুলো অল্প একটু সময় স্বাভাবিক নিয়মে যতটুকু একটু লাফালাফি করার কথা এরকম একটু শব্দ শুনলেন নিচে, তারপর ঠান্ডা হয়ে গেল। তা পর্যন্ত ইলিশ মাছগুলো মারা গেল। তো উনি আবার ওই জায়গাতে জাল ফেললেন, আরেকটু লোভে পড়ে গেলেন যে আরেকটু জাল ফেলি দেখি কি অবস্থা, আরো কিছু মাছ ধরি, এতদিন পরে এরকম সুযোগ পেয়েছি। তো উনি আবার জাল ফেলেন। তো জাল ফেলার পর এইবার রাসেল ভাই 5-10 মিনিটের মধ্যে আর ওরকম উনি ফিল করতেছিলেন না যে কোনো মাছ আছে আর কি। তো আধা ঘন্টা হয়ে যায়, উনি কিছুই ফিল করেন না যে মাছ মানে পড়েছে কি পড়ে নাই। তো চিন্তা করে দেখি আরেকটু ওয়েট করি। একবার আসলে জাল তুলতেও অনেক সময় লাগে, আবার সেটা ফেলতেও অনেক সময় লাগে। এই জন্য চিন্তা করেন ঠিক আছে আরেকটু পরেই তুলি, যদি একটু আগে যেহেতু এতগুলো মাছ পেয়েছে আবার যদি পাই। এরকম উনি প্রায় 1 ঘন্টা ওয়েট। হঠাৎ ওনার নৌকার যেখানে ইলিশ মাছগুলো রেখেছিলেন সেখানে হঠাৎ করে মাছগুলো মানে ঝাপাঝাপি দাপাদাপি শুরু হয়ে যায়, যে মাছ যেভাবে যদি লাফালাফি করে আর কি, তাজা মাছ যেভাবে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এতক্ষণ 1 ঘন্টা হয়ে গেল ইলিশ মাছগুলো তো কোনো শব্দ করেনি, ওখানে তো ইলিশ মাছই রেখেছে, অন্য কোনো মাছ তো ওখানে আসেনি। তো এই মাছগুলো মানে লাফালাফি করছে কেন, মাছগুলো তো মরে যাওয়ার কথা, এতক্ষণ তো জীবিত থাকার কথা না। তো উনি জাল ওইটা ওরকমই ছিল, তো জাল তখন উনি চিন্তা করেন যাই দেখি তো মাছগুলো দেখে আসি। তখন ওনার কাছে যে হারিকেন ছিল, ওনার কাছে টর্চ ছিল না আর কি, হারিকেন ছিল, হারিকেনটা নিয়ে উনি ওই নৌকার ওই বাঁশের যে মাচালটা আর কি ওটা উনি তোলার সাথে সাথে রাসেল ভাই উনি দেখেন যে উনি যে ইলিশ মাছগুলো ওখানে রেখেছিলেন, তো ওখানে একটা ইলিশ মাছও নাই, কিন্তু আমাদের যে কোনোই থেকে মানে হাতের মাথা পর্যন্ত মানে কবজি সহ নখ টক, এই কোনোই থেকে একদম হাতের নখ পর্যন্ত এরকম অনেকগুলো হাত ওখানে পড়ে আছে, এবং সেই সবগুলো হাত মানে লাফালাফি করছে, ঠিক যেমন টিকটিকির লেজ কাটা পড়লে যেভাবে অস্থির ভাবে লাফাতে থাকে ওরকম হাতগুলো এরকম লাফাচ্ছিল। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পান এবং সাথে সাথে ওই মাচালটা দিয়ে আবার ওই জায়গাটা লাগিয়ে দেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। কিন্তু রাসেল ভাই উনি তো সবার থেকে অনেক দূরে চলে আসছেন, উনি অনেক দূরে দেখছিলেন যে নৌকার বাতিগুলো দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু অত দূর কিন্তু মানুষের স্বাভাবিক আওয়াজ পৌঁছায় না। আর নদীতে তো বাতাসের একটা শব্দ থাকে, সেখানে ওই সব মানে ওনার আওয়াজটা সেখানে পৌঁছাচ্ছিল না। এই জন্য অনেকক্ষণ চিন্তা করতে মানে চিৎকার করছিলেন সাহায্যের জন্য। তো এরকম চিৎকার করতে করতে উনি নৌকার মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান। তো নদীর ওই পাশে যেহেতু পাবনা, তো দেখা যাচ্ছে যে সকালবেলা যখন ওইখানকার যারা মাঝিরা তারা যখন নৌকা নিয়ে বের হয়েছে, তখন দেখে যে এরকম একটা নৌকা দূরে দেখা যায়। তখন ওনারা মনে করছে এমনিতেই হয়তো বা নৌকা আসছে, কিন্তু ওনারা যখন কাছে যাচ্ছে দেখে একটা লোক পড়ে আছে। তখন ওনারা ওটার কাছে যান, কাছে যাওয়ার পরে দেখে যে উনি ওইভাবে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তো যেহেতু রাসেল ভাই ওই জালের সাথে ওনার নৌকাটা বাঁধা ছিল, এই কারণে নৌকাটা ওই স্রোতের টানে বেশি দূর যায় নাই, ওইটা কিনারে চলে আসছিল। ওনার সৌভাগ্য, উনি ভাগ্যবান ছিলেন, এই জন্য মাঝ নদীতে বা অন্য নৌকাটা না ডুবে মানে একদম কিনারে চলে গেছিল, যার কারণে কিছু লোক কর্তৃক মানে ওনার উদ্ধার হন আর কি উনি। তো ওনাকে সেবা শুশ্রূষা করে তারা সুস্থ করেন, তারপর তার আত্মীয় স্বজনদের কাছে খবর দেন, আত্মীয় স্বজনরা এসে তাকে নিয়ে যায় বাসায়। তো রাসেল ভাই ঘটনা কিন্তু এখানেই শেষ না। তো আত্মীয় স্বজনদের কাছে উনি নিকট আত্মীয় স্বজনদের কাছে বলেন যে এই ঘটনা ঘটেছে। কিন্তু আসলে হয় কি রাসেল ভাই, যে আমরা একটা কথা বললে কিন্তু আশেপাশে কিন্তু সেটা আরো ভিন্ন মাত্রায় অনেক সময় সেটা প্রকাশিত হয়ে যায়। উনি যে ভয় পেয়েছেন এটা আসলে উনি কাউকে বলেন নাই, কারণ উনি বেশ শক্ত সামর্থ্য লোক, তো উনি ভয় পেয়েছেন এটা বললে পরে এলাকার তার অন্য মাঝিরা বা অন্য লোকেরা তাকে একটু হাসি তামাশা করবে, এই জন্য বলেন নাই। কিন্তু ওই যে মাছ পেয়েছিলেন বড় বড়, এই কথাগুলো তো আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন। এই কথাটাই চাউর হয়ে যায় যে মাছ নদীতে এরকম বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। তখন আসলে জেলেরা কিন্তু এই যখনই এই খবরটা শোনে, জেলেরা চেষ্টা করতেছিল উনি ঠিক যেখানে গিয়েছিলেন ওই রকম কাছাকাছি জায়গায়, মাছ নদী যেখানে স্রোত বেশি, পদ্মার ওই জায়গাটাতে ধাওয়াপাড়ার কাছে, এটা রাজবাড়ী ধাওয়াপাড়া এলাকার কাছে ঘটনা আর কি, ওইখানে যাওয়ার জন্য ওনারা চেষ্টা করছিলেন। তো তখনই রাসেল ভাই বাজে হলো বিপত্তি। তখন এই যে ঠিক ইলিশ মাছ দেখা যাচ্ছে, ইলিশ মাছ ধরা পড়েছে, কিন্তু ওনার সাথে ঠিক যে ঘটনাগুলো ঘটেছিল একই ঘটনা তাদের সাথেও ঘটতে থাকে। শুধু তাই না, উনি তো জানে বেঁচে গেছিলেন। দেখা গেছে যে হঠাৎ করে ওই নদীর অনেক গভীর, অথচ জাল আটকে গেছে, মনে হচ্ছে জাল যেন কোথায় আটকে গেছে। তখন সে জালটা তো ছোটানোর দরকার। তখন
যেই ডুব দিয়েছে নিচে সে আর ফেরত আসেনি। মানে অদ্ভুত ব্যাপার, পাওয়াই যায় নাই তাকে আর। তো যখন এইভাবে কয়েকজন মানে জেলের মৃত্যু হয় বা হারিয়ে যায়, তখন আর কি তাদের কাছে সন্দেহ লাগে। তখন ওই মাঝিরা, ওই জেলেরা যে তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো কি হয়েছে, আমরা তো ওখানে গেছি যেরকম অমুকে হারাই গেছে, তাকে খুঁজে পাচ্ছি না, নদীর এত গভীর, তো জাল আটকে যাওয়ার কথা না, তারপরে এরকম হাত পাওয়া যাচ্ছে, আমরা ভয় পাচ্ছি, ঘটনা কি? তখন উনি বলেন যে আমার সাথে তো একই ঘটনা ঘটেছিল, কিন্তু আমি সবাই হাসি তামাশা করবে এই জন্য আমি তো কাউকে বলি নাই। তখন যারা স্থানীয় কোনো আলেমদের সাথে পরামর্শ করেন যে এটা আসলে এরকম কেন হলো, তখন একজন এই বিষয়ে যিনি ভালো জানেন, তখন উনি বললেন যে অনেক সময় দুষ্টু জিনেরা নদীর কিছু কিছু স্থানে তারা আশ্রয় স্থাপন করে, মানে ঘাঁটি গাড়ে আর কি। তখন ওই জায়গাতে যদি কেউ যায়, তখন তারা চায় না যে এই সমস্ত জায়গায় লোকজন আসুক, তখন তারা এটা অপছন্দ করে। তো প্রথমে একজনকে ভয় দেখিয়েছে, জানে মারে নাই, কিন্তু তোমরা যখন পরবর্তীতে গেছো তখন ওরা কিন্তু এটা কি করতে পারেনি, বরদাস্ত করতে পারেনি, এই জন্য তারা এই কাজটা করেছে, তোমরা ওখানে কেউ যেও না। এরপর থেকে আসলে ভাই বহু বছর ওই জায়গা দিয়ে কেউ মাছ ধরতো না, সবাই ওটাকে স্থানীয় ভাষায়, মানে আমাদের লোকাল এসে এটাকে কুম বলে, কুম, মানে কুম বলতে যেটা, যেখানে এতটা গভীরতা এবং ওখানে মানে সব সময় পানি থাকে, প্লাস ওইখানে প্যারানরমাল ঘটনাগুলো ঘটে। তো দীর্ঘ অনেক বছর তারপর এখন আসলে ভাই ওখানে তো এখন চর অঞ্চল হয়ে গেছে, সে 1980 সালের কথা, ওখানে চর পড়ে গেছে, এখন আর ওরকম কিছু নাই ওইখানে। কিন্তু ওই নিরঞ্জনের দাদা 1998 সালে মারা গেছেন, অনেকদিন জীবিত ছিলেন উনি। তো ওনার এই মাছ ধরার ঘটনা